কেমন আছেন প্রত্যেক লিসেনার এবং প্রত্যেক ভিউয়ার? আশা করি যে যেখানেই আছেন, যেভাবেই আছেন, আল্লাহর অশেষ কৃপায় সবাই ভালো আছেন। আমিও পার্সোনালি ভালো আছি আল্লাহর রহমতে। আশা করছি সবার পরিবার যে যেখানেই আছে ভালো আছে। আজকে শুনছেন ভূতকথার 33 নাম্বার এপিসোড। আর আজকের এপিসোডে দুইটা অভিজ্ঞতা শেয়ার করব, যার ভিতরে প্রথম অভিজ্ঞতাটি রাফি নামের একটা ভাইয়ের দাদির জীবনে ঘটে যায়, আর দ্বিতীয় ঘটনাটি একটা আপুর জীবনে ঘটে যাওয়া। দুইটা ঘটনাই আমার কাছে ভালো লাগে, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। আশা করছি ঘটনা দুটো আপনাদের কাছেও অসম্ভব ভালো লাগবে। আজকে আর কথা বেশি বাড়াবো না, চলে যাব সরাসরি ঘটনাতে। তবে ঘটনাতে যাওয়ার আগে বলছি, আপনাদের জীবনে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের রিলেটিভের জীবনে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের ভূতকথার অফিসিয়াল ইমেল অ্যাড্রেস। আমাদেরকে ঘটনা পাঠানোর ইমেল অ্যাড্রেসটি স্ক্রিনে দেওয়া আছে, এবং আমি মুখে স্পেলিং করে বলছি, BHUTKOTHA ভূতকথা@gmail.com। এই ঠিকানায় লিখে পাঠিয়ে দিতে পারেন আপনার কাঙ্ক্ষিত ঘটনাটি। অথবা আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজের ইনবক্সেও ঘটনা পাঠাতে পারেন। অথবা আপনি যদি লিখে পাঠাতে না চান, তাহলে আপনার ভয়েস যদি সুন্দর হয়, সুন্দর করে রেকর্ড করে ঘটনাটি আমাদেরকে ভয়েস মেল করেও পাঠাতে পারেন। তাহলে আপনার ভয়েস মেলটি শুনিয়ে দেওয়া হবে আমাদের ভূতকথা চ্যানেলের নেক্সট এপিসোডে। তো যাই হোক, কথা বাড়াবো না, চলে যাব সরাসরি ঘটনায়। আপনারা অবশ্যই জানেন আমাদের ভূতকথার প্রত্যেকটি এপিসোড প্রতি শুক্রবার এবং সোমবার রাতে চলে আসে। তাই এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমার সাথে অ্যাটাচ থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন। প্রত্যেক শুক্রবার এবং সোমবার রাতে আমার সাথে একই সাথে ভয় পাওয়ার জন্য। চলুন আমরা প্রথম ঘটনাটি শুনি। আমি ঘটনা লিখছি ঢাকা গাজীপুর থেকে। ঘটনাটি আমার দাদির কাছে শুনেছি। ঘটনাটি তার জীবনেই ঘটা। বলতে পারেন দাদির জীবনে জিন দেখার একটা ভয়ানক অভিজ্ঞতা এটা। আমি কিছুদিন আগে ভূতকথার এপিসোড শুনছিলাম, তাই ভাবলাম আমার জানা ঘটনাটিও শেয়ার করি। তো দাদির কাছে শোনা ঘটনাটি আজকে লিখলাম। আমার নাম রাফি। ঘটনাটি লিখলাম আমার নিজের মতো করে। ঘটনাটি 1980 সালের দিকের। আমার দাদি তখন ছোট। ঘটনাটি ঘটে কুরবানির ঈদের পরের দিন। ঈদ মানেই ছিল আনন্দ, হাসি, আর কুরবানির ঈদ মানে গরুর গোস্ত খাওয়ার মজা। তো যাই হোক, ঈদের দিনটি খুব ভালোই কাটে। পরিবারের সবাই কাজে ব্যস্ত ছিল, কেউ মাংস কাটা নিয়ে, আবার কেউ রান্না করা নিয়ে। সেই দিন খুব মজার সাথেই কেটে যায়। কিন্তু ঘটনাটি ঘটে তার পরের দিন, মানে ঈদের পরের দিন। আমার দাদির পরিবারে অনেক লোক ছিল, দাদিরা ভাই বোন ছিল অনেক। কিন্তু ঈদের পরের দিন সবাই কোথাও না কোথাও ঘুরতে যায়, আবার কেউ বেড়াতে যায় অন্যদের বাসায়। তখন বাসা প্রায় অনেকটা খালি হয়ে যায়। বাসায় শুধু ছিল আমার দাদি, তার ছোট ভাই আর তার নিজের বাবা মা। দাদিদের বাড়ির বর্ণনা যদি দেই তাহলে বুঝতে পারবেন। বাড়িতে অনেক ঘর ছিল, আর মাঝখানে একটা বড় উঠান। বাড়ির চারদিকে বাগান, অসংখ্য ঝোপঝাড়ে ভরা। আগের যুগের পুরনো বাড়ি বলে কথা। আপনারা তো জানেন যে পুরনো বাড়িগুলা গ্রামের বাড়িতে কেমন হয়ে থাকে। আর দাদিদের বাসার পিছনে বড় বাঁশঝাড়, তার পিছনে হচ্ছে পুকুর। যে পুকুরটা ছিল আমাদের নানুদের বাড়িতে, ওই পুকুরটা অনেকটা দূরে থাকায় রাতের বেলা কেউই সেখানে যাওয়ার সাহস করতো না। তো সবাই বাড়িতে একটা কল ছিল, সেই কলেই সবাই রাতের বেলায় কাজকর্ম করত। তবে কলটা ছিল উঠানের একটা কোণায়, এবং সেখানে সম্পূর্ণ অন্ধকার। যেদিনকার ঘটনাটি, সেদিন আমার দাদিও রাতের বেলায় কাজ শেষে হাত মুখ ধোয়ার জন্য কলে যায়। দাদির মা বলে ছোট ভাইকে নিয়ে যেতে, কিন্তু দাদি বলে না, আমি একাই যেতে পারবো, আমি তো কলে যাব, কোথাও তো যাচ্ছি না। দাদি একাই কলে চলে যায়। কলে যাওয়ার পর হাত মুখ ধুতেই নিল, তখন তিনি হঠাৎ একটা আবছা এবং অপরিচিত ভয়ানক শব্দ শুনতে পায়। তিনি বুঝতে পারছিল না যে কিসের শব্দ এটা। হাত মুখ ধুয়ে যখনই বাসার দিকে রওনা দিল, দাদি যা দেখল তা সত্যি অবিশ্বাস্য ছিল। দাদি দেখল যে কোনো একটা আবছা ছায়ার মতো অন্ধকারে, বোঝা যাচ্ছে না ঠিক করে, ছায়াটা 10 ফিটের মতো লম্বা হবে। ছায়াটা কোনো একটা কিছুকে নিয়ে টেনে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বুঝতে পারল যে ভয়ানক একটা অভয়ব একটা গরুকে একবার উঠানের এপাশ একবার ওপাশে নিয়ে যাচ্ছে। দাদি কোনো শব্দ করল না, কারণ দাদির ভয়ে পুরো শরীর কাঁপছিল।
দাদির মনে হলো যে দাদি যেন পাথরের মূর্তির মতো হয়ে গেছে। তার শরীরে যেন কোনো রক্ত চলাচল করছে না, শুধু দাদির চোখ দুটোই খোলা ছিল, পুরো দেহটা পাথরের মতো শক্ত। দাদি দেখতে পেল ওই অবয়বটা, যেই গরুটা নিয়ে একবার উঠোনের এপাশ এবং একবার ওপাশ যাচ্ছিল, সেটা অন্য কোনো গরু না, তার আগের দিন হাটে মারা যাওয়া গরুটা। হাটের সবচাইতে বড় গরু ছিল এটা। মারা যাওয়ার পর সবাই মাটি দেয় এই গরুটাকে, আর সেই গরুটাকে নিয়ে মোটামুটি অনেক আলোচনা হয়, তাই গরুটার ব্যাপারে সবাই জানে। সেখান থেকে আমার দাদিও জানতে পারে। কিন্তু দাদি বুঝতে পারছিল না যে সেই গরুটি কবর দেয়া হয়েছে, কিন্তু সেই গরুটি এখানে কি করে এলো। পুরোটা সময় দাদি এক জায়গায় পাথরের মূর্তির মতো হয়ে দাঁড়িয়েছিল। কিছু সময় পর সেই জিনিসটা গরুটিকে নিয়ে বাড়ির একটা কোণা দিয়ে চলে যায় অন্য কোনো দিকে। আর তখন দাদি এক দৌড়ে বাসায় চলে আসে। বাসার সামনে এসে হঠাৎই সেন্সলেস হয়ে পড়ে যায়। কেউ কিছু বুঝতে পারে না। তখন তারা মাথায় তেল জল মিশিয়ে দেয়। ঘণ্টা 2 পর দাদির জ্ঞান ফিরে। তারপর দাদি সবাইকে সেই ঘটনার কথা বলে। তখনকার সময়ের এলাকার একজন নামি দামি খনকার, যার নাম ছিল জাফর খনকার, তো ওনাকে ডাকা হয়। তো তিনি প্যারালাল ওয়ার্ল্ডের ব্যাপারে অনেক কিছু জানতেন। তিনি অনেক ভেবেচিন্তে বলেন যে এটা একটা জিন ছিল, সে মাংস পিপাসু হয়ে উঠেছিল তখন। আমার দাদিকে বলল, তুমি সেটার সামনে যাওনি, খুব ভালো করেছ। তারপর সেই খনকার দাদিকে কিছু পানি পড়া ও তাবিজ দিয়ে যায়। তার কিছুদিন পরে সেই বাড়িটিকে সবাই মিলে বন্ধ করে, খনকার এবং হুজুর দিয়ে, যাতে কোনো ভূত বা কোনো প্রেত বা অতিষ্ঠ কোনো জিনিস বাড়িতে ঢুকতে না পারে। তারপর থেকেই নাকি দাদিদের বিয়ের আগ পর্যন্ত সেই বাড়িতে তেমন আর কোনো ভয়ানক কিছু দেখা যায় না। তো এই ছিল রাফির জীবনে ঘটে যাওয়া ঘটনাটি। আশা করি ঘটনাটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ঘটনাটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিন। আর আপনাদেরকে আবারও জানাচ্ছি, আপনাদের জীবনে যদি ঘটনা থেকে থাকে তাহলে লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের ভূতকথার ইমেইল অ্যাড্রেসে। ভূতকথার 33 নম্বর এপিসোড শুনতে শুনতেও ঘটনা লিখতে পারেন, অথবা পরবর্তীতে একান্তে নির্ভীকতে ভেবেচিন্তে লিখতে পারেন আপনার ঘটনাটি। রাফিকে অসংখ্য ধন্যবাদ ঘটনা লেখার জন্য। আশা করি রাফি আরও ঘটনা লিখবে, এবং রাফির দেয়া ঘটনাটি কিন্তু আমরা অলরেডি ভূতকথার ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত করে দিয়েছি। রাফি অবশ্যই আমাদের আজকের এপিসোডটি নিজের কানেই শুনতে পাবে আমার কণ্ঠে। তো চলে যাব আমরা দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে চলুন একটু ঘুরে আসি। ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। চলে আসলাম আবারও বিরতির পর ভূতকথার 33 নম্বর এপিসোডে, এবং আপনাদের সাথে রয়েছি আমি বরাবরের মতোই বিল্লাল। তো আমাদের প্রথম ঘটনাটি কেমন লেগেছে আশা করি কমেন্টে জানিয়ে দিয়েছেন। আর আপনারা অলরেডি লিখে ফেলেছেন অনেকেই ঘটনা, যারা শুনছেন ভূতকথার 33 নম্বর এপিসোড। হতে পারে সেটা আপনার নিজের জীবনে ঘটে যাওয়া, হতে পারে আপনার বড়দের জীবনে ঘটে যাওয়া, দাদা দাদি তাদের জীবনে ঘটে যাওয়া। তবে ঘটনাটা ইউনিক হতে হবে এবং রিয়েলিস্টিক ঘটনা হতে হবে। তো আমাদের দ্বিতীয় যে ঘটনাটি রয়েছে, এই ঘটনাটি একটা আপু লিখে পাঠিয়েছেন। তো আপুর নিজের জীবনে ঘটনাটি ঘটে যাওয়া, তবে ঘটনাটি দুইটা জিনিসের মিশ্রণ। একটা হচ্ছে সত্যিকার বাস্তব যে মুখী, আর একটা হচ্ছে কিছু স্বপ্নের বিষয় আছে। আপনারা শুনলে বুঝতে পারবেন। আশা করি এই ঘটনাটাও আপনাদের খুব ভালো লাগবে। তো আমরা আবারও জানাচ্ছি, যদি আপনার জীবনে ঘটনা থেকে থাকে তাহলে আমাদের লিখে পাঠিয়ে দিতে পারেন ভূতকথার ইমেইল অ্যাড্রেসে, অথবা লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। অথবা আপনি যদি চান আপনার নিজের কণ্ঠেই ঘটনাটি প্রকাশিত হোক, তাহলে চলে যান একটা নির্জন জায়গায় এবং রেকর্ড করুন আপনার ঘটনাটি। এই ঘটনাটি রেকর্ড করে আপনি পাঠিয়ে দিতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অ্যাজ এ ভয়েস হিসাবে, অথবা পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে ভয়েস মেইল করে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমরা অবশ্যই নেক্সট এপিসোডে আপনার নিজের বলা ঘটনাটি আপনার কণ্ঠেই আপনি শুনতে পাবেন। তো
তো কথা বাড়াবো না, চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। প্রত্যেক শুক্রবার এবং সোমবার রাতেই চলে আসি আমি, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটি। প্রত্যেক শুক্রবার এবং সোমবার রাতে আমার সাথে একই সাথে ভয় পাওয়ার জন্য। ঘটনাটি লিখে পাঠিয়েছেন ঢাকা মিরপুর 14 থেকে মৌমিতা লিজা। উনি লিখেছেন, ভাইয়া, ঘটনাটি লিখলাম ভূতকথা শ্রোতাদের জন্য, আশা করি ভালো লাগবে আপনাদের। ঘটনাকালীন সময় তখন 2005 কিংবা 2006। তখন আমি ছোট, সবে আমার শৈশব চলছে। আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, সবাই মিলে মিলেমিশে একসাথেই থাকতাম, তাই আমার ছোটবেলা খুব আনন্দেই কাটে। আমি আজকে যে ঘটনাটি লিখছি এটি আমার জীবনেই ঘটে যাওয়া, তবে ঘটনাটি বাস্তব এবং স্বপ্নের সাথে মিশ্রণ। আমাদের ফ্যামিলি জয়েন হয়, আমার কাকা, ফুফি, দাদু, আমরা সবাই একসাথেই থাকতাম। তবে আমাদের ফ্যামিলির খুব ভালো লাগতো এই জন্য যে তারা প্রতি বছরই প্রায় কোথাও না কোথাও ঘুরতে যেত। ঘটনাটি যে বছর ঘটে সে বছর সবাই প্ল্যান করতেছে কোথায় যাবে। কোথায় যাওয়া যায় এটি ভাবতে ভাবতেই হঠাৎ করে সিদ্ধান্ত হলো আমার মেজ চাচির বাবার বাড়ি যাবে। তাদের বাড়ি কাপাসিয়া গ্রামে। আর সবাই চাচির বাড়ি যেতে রাজি হলো, কারণ সবাই একসাথে প্রথমবারের মতো চাচির বাবার বাড়ি যাচ্ছে। ব্যাপারটা হলো আমার কাকা রিলেশন করে বিয়ে করে, যার কারণে রাগ বা অভিমানের কারণে ফ্যামিলির সবাই কখনো একসাথে যাওয়া হয়নি। তো তাই সবাই সেখানে যেতে একসাথে রাজি হয়। চাচিও সবাইকে তার গ্রামের বাড়িতে নিতে খুবই উৎসুক ছিল। আমি চাচির বাবার বাড়ির কথা শুনে খুবই এক্সাইটেড ছিলাম, কারণ ছোটবেলা থেকেই চাচির কাছে তার বাবার বাড়ির এলাকা নিয়ে অনেক ভৌতিক ঘটনা শুনেছি। আর আমাদের ফ্যামিলির ছোটরা প্রায় সবাই ভৌতিক ব্যাপারগুলোতে খুবই আকর্ষণ ছিল এবং তারা ভৌতিক ঘটনাগুলো শুনতে খুবই ভালোবাসত। এখনও ভালোবাসে সবাই, এখনও সময় পেলেই সবাই ভূতের কোনো ঘটনা বা কোনো আহট নিয়ে কথা বলতে থাকে। তো যাই হোক, প্ল্যান করার পরের দিন আমরা সবাই সব কিছু গুছিয়ে নিলাম, কারণ এর পরের দিন একেবারে ভোরেই আমরা রওনা হব কাপাসিয়ার উদ্দেশ্যে। যেই প্ল্যান সেই কাজ। পরের দিন ভোরে আমরা সকালে উঠেই সবাই বেরিয়ে পড়লাম। লোকজন অনেক ছিলাম, তাই আমাদের ভাড়া করতে হয় ছোট একটি মাইক্রোবাসই আমরা পুরো যাত্রাটি শেষ করি। তো ভোর প্রায় 5টা অথবা 5:30 হবে, আমরা সবাই রওনা দেই। গরমের দিন ছিল বলে খুবই সকালেই রওনা দেই, কারণ একটু দেরি করে রওনা দিলে পৌঁছাতে অনেক সময় হয়ে যাবে, তার সাথে অনেক খারাপ অবস্থা হবে। গাড়িতে বসার পর সবাই মিলে অনেক আড্ডা দিলাম। ভাগ্য ভালো ছিল আমরা যেই মাইক্রোবাসটি নেই তার ড্রাইভার চাচাও আমার চাচির বাবার বাড়ির কাছের ছিল, তাই কিছুক্ষণ পর তার সাথেও আমরা পরিচয় হই। উনিও আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করে, আমরা ওনার সাথে অনেক মিশি, অনেক আড্ডা দেই এবং ওনার কাছেও সেই গ্রামের ব্যাপারে অনেক কিছু জানতে পারি, সেই গ্রামে কি আছে কি নেই এই সকল সম্পর্কে জানতে পারি। তো প্রায় 7 থেকে 8 ঘন্টা যাত্রার পর আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্য কাপাসিয়াতে। গ্রামে যাওয়ার পর একটা বিষয় আমার খুব ভাবায়। অনেকক্ষণ লক্ষ্য করে দেখলাম সবার বাড়ির পাশে একটা করে কবরস্থান। আমি চাচিকে কবরের কথা জিজ্ঞেস করলে উনি বলেন, এটা এই এলাকার একটা ট্র্যাডিশন। ভাবতেই কেমন লাগে, বাড়ির পাশেই কবর, কেমন যেন শুনতেই গা শিহরিয়ে ওঠে। রাতের বেলা তো এটা শুনলে আমার ঘাম ছুটে যাবে। আমরা ঢাকায় থাকি, তাই খুব কমই কবর দেখা হয়, আর কবর শুনলেই কেমন একটা ভৌতিক বিষয় মাথায় চলে আসে। আর তারা বাড়ির পাশেই কবর দিয়ে রেখেছে। যাই হোক, আমি তেমন একটা গুরুত্ব দিলাম না, তেমন একটা না ভেবেই চলে যাই চাচিদের বাসায়। কিন্তু সবচেয়ে বেশি অবাক হই আমি তাদের ঘরে গিয়ে দেখি ঘরে কোনো প্রকার লাইট বা কোনো ফ্যান নেই। চাচিকে জিজ্ঞেস করলে তার বাবা আমাকে উত্তর দেয়, এই গ্রামে এখনও বিদ্যুৎ আসেনি ছোটু। সবাই এই ব্যাপারটা এনজয় করতেছে। শহরে ঝলসানো লাইট আর আলোর মাঝে থাকতে থাকতে সবাই একটু অন্যরকম হয়ে গেছে, তাই সবাই চাইছিল একটু অন্যরকম অনুভূতি। তাই বিদ্যুৎ না থাকায় তাদের কোনো সমস্যাই হচ্ছে না। তারপর আমরা ঘরে গিয়ে একটু বিশ্রামের জন্য বসি এবং তারা আমাদেরকে তালপাতার পাখা দিল, আর সেই তালপাতার পাখা দিয়েই আমরা নিজেদের বাতাস করতে লাগলাম। দুপুরের খাওয়া দাওয়া করে আমরা একটু বিশ্রাম নিয়ে ভাবলাম বিকেলে বের হব এবং বিকেলে বের হই চারপাশটা একটু হেঁটে দেখতে। তারপর দেখতে যাই চাচির বাবার ভুট্টু ক্ষেত, যেখানে প্রকৃতি অনেক সুন্দর ছিল। সবাই উপভোগ করতে লাগলো।
আমি আর আমার ফুফাতো বোন দৌড়ের প্রতিযোগিতা দেই। প্রতিযোগিতায় আমি প্রথম হই, কিন্তু একটা বিষয়, দৌড়াতে গিয়ে অসাবধানতার কারণে কিছু একটার সাথে আমার পাটা অনেকটাই কেটে যায়। আমার চাচি একটা কাপড় দিয়ে আমার পাটা সুন্দর করে বেঁধে দেয় যাতে কোনো রক্ত না বের হয়। তারপর আমরা সবাই সেই দিনের মতো বাসায় চলে আসি। রাতের বেলা খাওয়া দাওয়া শেষে শুরু হয় গল্পের আসর। আমার চাচির বাবা আমাদের তাদের এলাকার ভৌতিক ঘটনাগুলো শোনাতে শুরু করে। তাদের বাড়ির চারদিকে জঙ্গল আর অনেক ভয়াবহ অন্ধকার, পরিবেশটা গা ছমছমে। ঘটনা শুনছিলাম, কিন্তু কেমন যেন হাত পা গুটিয়ে আসছিল। মনে হচ্ছিল চারপাশের গাছগুলো আমাদেরকে একসাথে এসে চেপে ধরবে। সেদিনের মতো ঘটনা শেষে সবাই ঘুমাতে গেলাম। পরের দিন সকালে আমরা স্থানীয় এক পার্কে ঘুরতে গেলাম। আস্তে আস্তে বিকেল হলো। আম্মু রাস্তায় আসার সময় সবাইকে বলতে শুরু করলো, রাতে আমি ঘুঙুরের শব্দ শুনতে পাইছিলাম। সবাই ভাবতে শুরু করলো হয়তো এটা আপনার মনের ভুল হতে পারে। বাসায় এসে ক্লান্তিতে আমি ঘুমিয়ে পড়লাম। রাতে আমার ফুফাতো বোন রামেশা আমাকে ডেকে উঠালো, বলল, মুগ্ধ ওঠ, দেখ বাইরের সবাই গল্প করতেছে, তোকেও সবাই ডাকতেছে। তো বন্ধুরা, মুগ্ধ নামটি শুনতেই কেমন একটা বিষয় করে উঠল আমার মনের ভিতর। কারণ আপনারা জানেন মুগ্ধ যে বাংলাদেশের কোটা আন্দোলনের যেই বিষয়টা ছিল, সেখানে ও পানি দিতেছিল, সেই অবস্থাতে ওর উপর গুলি চালানো হয় এবং ওর মৃত্যুটা খুবই আকস্মিক একটা মৃত্যু ছিল। যেই মৃত্যুটা সারাটা জীবন আসলে প্রত্যেক বাঙালির মনে পেরেকের মতো গেঁথে থাকবে তার এই মৃত্যুর বিষয়টা। তো রামেশা আমাকে ডাকার পর আমি গিয়ে উঠানে বসলাম। রামেশাকে দেখলাম ও জঙ্গলের দিকে যেতে। আমি তেমন আর খেয়াল করলাম না। বাসায় ঢুকলাম পানি খেতে। হঠাৎ রামেশা আমাকে ডাক দিল, বলল, মুগ্ধ বাইরে আয়, দেখ কি সুন্দর চাঁদ দেখা যায়। আমি পানি খেয়ে বাইরে গিয়ে আম্মুকে জিজ্ঞেস করি যে রামেশা কই। আম্মু চমকে আমাকে জবাব দেয়, কেন জানি না তো। আমি বললাম যে আমাকে চাঁদ দেখতে ডাক দিয়ে গেল কই ও। আম্মু বলে, চাঁদ পাইলি কই, আজকে তো আমাবস্যা রাত। আম্মুর সাথে কথা বলতে বলতে হঠাৎই রামেশার চিৎকার শুনতে পাই। জঙ্গলের ভেতর থেকে ও চিৎকার করছিল। বাসার সবাই উঠে ওকে দৌড়ে খুঁজতে গেলাম। প্রায় ঘণ্টাখানেক খোঁজার পর দেখলাম রামেশাকে নিয়ে একটা সাদা কাপড় পরা মহিলা দাঁড়িয়ে আছে, আর তার মুখ একদম কালো। হঠাৎ সেই মহিলা আমার ফুফাতো বোন রামেশাকে নিয়ে এক লাফে গাছে উঠে পড়ে। তারপর সে হঠাৎ কোথায় যেন গায়েব হয়ে যায়। তারপর আমি আমার চাচাতো বোনকে খুঁজতে খুঁজতে একটা বড় কবরস্থানে যাই। সেখানে আমার আরেক চাচাতো বোন রুহিকে দেখতে পাই। ও আমার সাথেই ছিল, কিন্তু হঠাৎ রুহির পা একটা ভাঙা কবরের ভেতর ঢুকে যায়। ওকে যখন টেনে কবর থেকে তুলতে যাই, তখন কেন জানি মনে হলো আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে, আর হঠাৎই আমার সেই গর্তে পা পড়ে যায়, যেটা ছিল অনেক পুরনো কবর। হঠাৎই আমি কেঁপে উঠি। চোখ খুলে উঠে দেখি আমি কাপাসিয়াতে নিজের বিছানায় শুয়ে আছি, কিন্তু রাতটা প্রায় ভোর রাত। আমার শরীর কাঁপছে, পুরো ঘেমে গেছে আমার শরীর। আম্মু আমার চিৎকারের শব্দে উঠে যায়। ও বলে, কি হয়েছে তোর? আমি কিছু বলতে পারি না, শুধু গা কাঁপছে। চুপ করে বসে থাকি, মুখ দিয়ে কোনো শব্দও আসে না। তারপর আম্মুর কাছে জানতে পারি আজ নাকি সত্যি আমাবস্যার রাত। তারপর আমাকে তাবিজ এনে দেয়, যেটি দেওয়ার পর আমি আর ঘুমের মতো কোনো বাজে স্বপ্ন দেখি না। তারপর থেকে এখন পর্যন্ত খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই ছিল ঘটনাটি। তো কি বলবো আর, মমিতার পাঠানো ঘটনাটি পড়তে পড়তে আমার পুরো দেহের লোমগুলো দাঁড়িয়ে গেল, আর আমার গা সত্যিকার অর্থেই অনেক ছমছম করছে। আর আমি একান্তে বসে যেহেতু রেকর্ড করছি, আমার চারপাশে কেউ নেই, একটি বদ্ধ ঘরে। ওর ঘটনাটা পড়তে পড়তে কেমন যেন মনে হলো, আমার ভয়ের অনুভূতি লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি সত্যিকার অর্থেই ভয় লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন। আর আপনারা যদি ঘটনা লিখে পাঠাতে চান মৌমিতার মতোই, তাহলে আমাদেরকে ঘটনা লিখে পাঠাতে পারেন আমাদের ভূতকথার ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসটি স্ক্রিনে দেওয়া আছে, অথবা আমি স্পেলিং করে বলছি। আমাদেরকে ঘটনা পাঠানোর ইমেল অ্যাড্রেসটি BHUTKOTHA@gmail.com, BHUTKOTHA
gmail.com পাঠিয়ে দিতে পারেন এই ঠিকানায় আপনার ঘটনাটি অথবা পাঠিয়ে দিতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। অথবা আপনি যদি চান যে আপনি নিজের ভয়েসেই আপনার ঘটনাটি শুনতে চান, তাহলে চলে যান একান্তে কোনো একটা ঘরে বা একান্তে কোনো একটা জায়গায় গিয়ে সুন্দর করে রেকর্ড করুন আপনার ঘটনাটি। রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদেরকে ভয়েস মেল, অথবা পাঠিয়ে দিতে পারেন আমাদের ফেসবুকের ইনবক্সে আপনার ঘটনাটি। তাহলে আপনার ঘটনাটি আপনার নিজের কণ্ঠে শুনতে পাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। তবে প্রতি শুক্রবার এবং সোমবার রাতে আমার সাথে একসাথে ভয় পেতে হলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি বাজিয়ে দিন, যাতে প্রত্যেক শুক্রবার এবং সোমবার রাত আমার সাথেই আপনার ভয় পাওয়া হয়।